আসসালামু আলাইকুম। একটা ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করার জন্য ভিডিওটা করছি। ইন্টারেস্টিং বলছি এই কারণে, কারণ নিউজটা জেনেছি বা পড়েছি হচ্ছে একজন ইসরায়েলি জার্নালিস্টের ব্লগ থেকেই। উনি ওনার টুইটারে হচ্ছে এটা পাবলিশ করেন। তো ইউজুয়ালি যেটা হয় যে হচ্ছে যে আসলে ইসরায়েলের মিডিয়াগুলো খুব হাইলি সেন্সরড থাকে। সেই জায়গাটায় উনি ওনার ব্যক্তিগত টেলিগ্রাম অ্যাকাউন্টে মনে হয় প্রথমে নিউজটা দিয়েছিলেন। তারপরে হচ্ছে উনি রেগুলারই হচ্ছে এইসব জিনিস নিয়ে হচ্ছে লেখে। উনি ব্যক্তিগতভাবে ওনার ক্যারিয়ার শুরু করেছিলেন হচ্ছে অ্যাজ এ ফুটবলার। দেন হি ইজ সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং হচ্ছে এখন হি ইজ কন্টিনিউ হিজ ক্যারিয়ার অ্যাজ এ রিপোর্টার। ওনার নাম হচ্ছে এলন মিজরাহি। আপনারা যে কেউ চাইলে হচ্ছে গুগলে সার্চ দিয়ে হচ্ছে দেখে নিতে পারেন। ওনার একটা ব্যক্তিগত ইউটিউব চ্যানেলও হচ্ছে আছে, যেখানে কিনা হচ্ছে উনি ইসরায়েলের অনগোয়িং সিচুয়েশন এবং হচ্ছে আসলে ট্রাম্পের সাথে বা অন্যান্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের হচ্ছে বিভিন্ন পলিসি বা লেজিসলেটিভ ইস্যুগুলো নিয়ে হচ্ছে উনি বলেন। তো লাস্ট হচ্ছে মনে হয় 2 সপ্তাহ আগে উনি বলেছিলেন যে হচ্ছে যে ওনার লাস্ট একটা ভিডিও হতে যাচ্ছে এবং উনি ইউটিউব ছেড়ে দিবেন, কারণ কি এতটা পরিমাণে সেন্সরশিপ ওনার চ্যানেলে দেওয়া হচ্ছে বা হচ্ছে যে কন্টেন্টটা দেওয়া হচ্ছে, যে কারণে আসলে ওনার লেখাগুলা বা হচ্ছে ভিডিওগুলা রিচ করছে না অনেকের কাছে। However, ইনফরমেশনটা যেটা সেটা হচ্ছে হি টাইটেলড দিস নিউজ অ্যাজ এ বিলিয়ন ডলার বারবিকিউ, যেখানে কিনা হচ্ছে আসলে উনি বলতে চেয়েছেন যে এখন পর্যন্ত আহ, ইরান যে অ্যাটাক গুলো করেছে মিডল ইস্টার্ন বিভিন্ন কান্ট্রিতে, সেখানে হচ্ছে প্রায় 30টার মতো হচ্ছে ইউএস মিলিটারি বেস গুলাকে ধ্বংস করা হয়েছে। তো যেটার আসলে সংখ্যাটা মানে যদি হচ্ছে এটাকে ডলারে নিয়ে আসা হয় তাহলে হচ্ছে এটা আসলে বিলিয়ন টু ট্রিলিয়ন ডলার লস। যে যে জায়গাগুলোতে যে 30টা যে মিলিটারি বেসের কথা হচ্ছে বলছেন, যে হচ্ছে বাহরাইন, কুয়েত, কাতার এবং হচ্ছে সৌদি আরবিয়া। তো কাতারের যেটা একটা রাডার সেটা হচ্ছে AN/FPS 132 মডেলের, সেটার একটাই দাম নাকি ছিল হচ্ছে $1.1 মিলিয়ন, যেটা 5,000 কিলোমিটার থেকে হচ্ছে আসলে দূর থেকে মিসাইল শনাক্ত করতে পারে। তো এখন সেটা নাই। তো আম, এই যে একটা ট্র্যাজেডি যেটাকে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন নৌবাহিনী, ওনার রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন নৌবাহিনী নাকি এত পরিমাণে জাহাজেও হচ্ছে আসলে ড্যামেজ দেখে নাই। ইভেন হচ্ছে ভিয়েতনামের যুদ্ধের পরেও হচ্ছে এত পরিমাণ আহ, বিমানের ধ্বংস ওরা হচ্ছে দেখে নাই। আসলে এগুলোর ফুটেজটা কোথায়? তো এমন ভাবে হচ্ছে আসলে নিউজ গুলাকে সেন্সরশিপে নেওয়া হচ্ছে। তো আসলে আমরা মেইন স্ট্রিম মিডিয়া গুলোতে তো কোনো ফুটেজ পাচ্ছি না। উনি রিকল করেন যে হচ্ছে যে ইরাক যুদ্ধের সময় যেখানে কিনা হচ্ছে ইউএস এর যে মিডিয়া গুলো ছিল, ব্রডকাস্ট মিডিয়া, সেখানে হচ্ছে আপনার পিক টাইমে একটা লাইভ বা হচ্ছে রেকর্ডেড ভার্সন হচ্ছে চালানো হতো, যে কিভাবে হচ্ছে আসলে নাইট ভিশন ক্যামেরার মাধ্যমে যে ফুটেজ গুলো হচ্ছে থাকতো সেগুলো দিয়ে হচ্ছে দেখা হতো কিভাবে হচ্ছে ইরাকে আসলে বম্বিংটা করা হচ্ছে, কোথায় কি তাদের প্ল্যানটা আসলে কি। ইউএস ফোর্সেস রেগুলার পরিমাণে হচ্ছে প্রেস রিলিজ করতো, যেখানে কিনা তেহরানের আকাশে উড়ার হচ্ছে কোনো ভিডিও বা আকাশ থেকে নেওয়া হচ্ছে তেহরানের কোনো হচ্ছে ভিডিও ইউএসএ এখন পর্যন্ত দেখাতে পারেনি। তো এতেই হচ্ছে উনি ওনার বক্তব্য অনুযায়ী যে হচ্ছে যে আসলে এটা তো ইরানিদের কয়েক দশক ধরে হচ্ছে একটা প্রস্তুতি, যেখানে এই কুর্দি মিলিশিয়ারা আসলে আহ, আহ, মানে ইরান আক্রমণের কথা যেভাবে হচ্ছে আসলে ওরা বলতেছে যে আহ, তারা এটাকে হেসেই উড়ায় দেয় আর কি, যে এই মিশনকে আসলে হচ্ছে সফল কোনোভাবে হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারে না, কারণ এখন পর্যন্ত তাদের হাতে সে পরিমাণ কোনো ধরনের ফুটেজ বা হচ্ছে যে আসলে ওই মানে নিখুঁত হামলা সেগুলোর হচ্ছে আসলে তারা দেখাতে পারে নাই। তো এই বিজয় উৎসবটা উনি বলতে চাচ্ছেন যে এটা সম্পূর্ণভাবেই ইরানের, এবং হচ্ছে এখানে ট্রাম্প বা হচ্ছে নেতানিয়াহুর একটা হিসেব কষার হচ্ছে গরমিল ছিল, এবং হিসাবগুলো আসলে তাদের মোটেও ভালো হয় নাই। আউট অফ দেয়ার অ্যাঙ্গার বা হচ্ছে আউট অফ দেয়ার ইন্টারেস্ট, তারা তো আসলে এটাকে ধর্মযুদ্ধের দিকে হচ্ছে নিচ্ছে। তো যার কারণে আসলে তাদের এটাকে করতেই হবে গ্রেটার ইসরায়েল স্ট্যাবলিশমেন্টের জন্য। তো এই এস্টাবলিশমেন্ট ন্যারেটিভটা অনেক আগে থেকেই হয়ে আসতেছে। যাই হোক ওদিকে আমরা না যাই। তো আরেকজনের হচ্ছে আমি ফলো করি, বাংলাদেশের একজন হচ্ছে রাইটার শরীফ আবু হায়াত অপু, যে যেহেতু হচ্ছে উনি এটাকে একটা
$1 ট্রিলিয়ন লস বলতে যাচ্ছে। তো সেটার সাথে ওনার এটাও অনেকটুকু মিল খুঁজে পাই। উনি রিসেন্টলি হচ্ছে ওনার ভেরিফাইড লিঙ্কডইন পেজে শরীফ আবু হায়াত অপু, উনি একজন ইসলামিক স্কলার এবং হচ্ছে সরোবর ফাউন্ডেশনের হচ্ছে ফাউন্ডার। সেই সাথে হচ্ছে উনি একজন রাইটার। তো উনি হচ্ছে ওনার ভেরিফাইড লিঙ্কডইন পেজে হচ্ছে বলেন যে রিসেন্টলি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে আপনার 2.2 ট্রিলিয়ন বাজেট নতুন প্রোগ্রাম হচ্ছে নিয়েছে, যেখান থেকে কিনা হচ্ছে আসলে এই এই ডিফেন্স বাজেটটা নেওয়া হবে হেলথ কেয়ার, সোশ্যাল ওয়েলফেয়ার এবং হচ্ছে সোশ্যাল কেয়ারের থেকে। তো যেখানে কিনা উনি একটা ডেটা শেয়ার করেন যে হচ্ছে অ্যাজ অফ এপ্রিল 2026 আপনার প্রায় 7,71,480 জন মানুষ হোমলেস অবস্থায় হচ্ছে আছে ইউএসএ তে। এবং এর ভিতরে হচ্ছে আপনার 20% আছে যারা কিনা হচ্ছে 55 or above, আহ, এবং 40 to 60% হচ্ছে তারা এমপ্লয়েড, ইউএসএ তেই এমপ্লয়েড, কিন্তু হচ্ছে আসলে তাদের যেই স্যালারি বা হচ্ছে ওয়েজেস যেটা কিনা আসলে নট ইকুইভ্যালেন্ট উইথ হাউস রেন্ট, তো যার কারণে আসলে তারা হোমলেস। এছাড়াও হচ্ছে আপনার 6 to 10% প্রবাবলি যারা ভেটারান, যারা হচ্ছে আসলে যুদ্ধ ফেরত, এই যুদ্ধ ফেরত হতে পারে বা আগের যুদ্ধ ফেরত হতে পারে, যারা একটু ট্রমাটাইজ অবস্থা হচ্ছে আছে, সাইকোলজিক্যাল একটু ডিসঅর্ডার সিচুয়েশনের ভিতর দিয়ে হচ্ছে যাচ্ছে। তো তাদের সংখ্যাটা হচ্ছে এটা। তো সেখান থেকে হচ্ছে এখন উনি সোশ্যাল ওয়েলফেয়ার বা হচ্ছে সোশ্যাল কেয়ার এবং হেলথ কেয়ার থেকে হচ্ছে এই বাজেটটাকে সরায় ডিফেন্স বাজেট হচ্ছে নিচ্ছে 2.2 ট্রিলিয়ন। যেহেতু হচ্ছে আসলে এটা তাদের ডিকেড অফ ইফোর্ট, যে মিডল ইস্টার্নে যে মিলিটারি বেসেস গুলো হচ্ছে ছিল এস্টাবলিশমেন্টের জন্য, তো সেইটা তারা যেহেতু ধ্বংস হয়ে গেছে, তো তাদেরকে আবার রিবিল্ড করতে হবে। রিবিল্ড না করলে আসলে এখানে একটা নতুন ধরনের তো গ্যাঞ্জাম আছেই। আমি সেটা হচ্ছে বলতে চাই আরেকজনের আরেকটা অ্যানালাইসিস থেকে। ওনার নাম হচ্ছে নবিউল করিম। তো উনি আহ, উনি একটু ডিফারেন্ট ভাবে বলছে এখন যে এই যুদ্ধের আসলে এখন তো যেহেতু সিজ ফায়ার চলতেছে, তো সিজ ফায়ারের পরবর্তী সময়ে এখন আসলে ঘটনাটা কি। তো উনি একটা দিকে হচ্ছে ইঙ্গিত করছেন, সেটা হচ্ছে যে ইরানের পরে ইসরায়েলের টার্গেট আসলে কে হতে পারে। তো আমরা সবাই অনেকেই হচ্ছে এখন যারা আহ, এটা নিয়ে যারা হচ্ছে আসলে একটু ঘাটাঘাটি করে তারা জানে যে যে তুরস্ককে টার্গেট বলা হচ্ছে, কিন্তু তুরস্ক হচ্ছে নেটো অন্তর্ভুক্ত হচ্ছে একটা দেশ। এবং একটা ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে যে ইউএস এর পরে আহ, যে নিজের দেশের সামরিক বাহিনীর, মানে নিজের দেশ ছাড়া অন্য দেশের হচ্ছে অন্য দেশে যে মিলিটারি বেস করার থেকেই তুরস্ক হচ্ছে দ্বিতীয়। যেখানে ইউএস এর মনে হয় হচ্ছে 800 কতটার মতো হচ্ছে বেস আছে, এবং আহ, তুরস্কের আছে হচ্ছে সম্ভবত 133টা। আর ইউকে মানে তৃতীয় অবস্থানে যে আছে সে তার আছে হচ্ছে 118টা। তার পরবর্তীতে হচ্ছে রাশিয়া 35টা, আর পঞ্চম অবস্থানে আছে হচ্ছে ভারত 19টা। তো তুরস্কের আম, যে যে দেশগুলোতে হচ্ছে আছে কিছুটা রিনাউন্ড, যেমন হচ্ছে ইরাকে আছে, ইরাকের আঙ্কারায়, তারপর হচ্ছে সিরিয়াতে, তারপরে কসোভোতে, আলবেনিয়া, সোমালিয়া তে একটা ক্যাম্পে মনে হয় হচ্ছে আছে। এছাড়াও হচ্ছে আফ্রিকার বিভিন্ন চুক্তির মাধ্যমে হচ্ছে তাদের চুক্তির মাধ্যমে মনে হয় ওইখানেও কোনো বেসেস থাকতে পারে, আমি ঠিক শিওর না, দেখে বলতে হবে। আম, এছাড়াও হচ্ছে আসলে তুরস্ককে টার্গেট বলার পরেও কিন্তু তুরস্ককে কেন অ্যাটাক করতে পারতেছে না, কারণ তুরস্ক হচ্ছে আসলে ন্যাটো অন্তর্ভুক্ত। তো ন্যাটো অন্তর্ভুক্ত হওয়ার কারণে আহ, এইটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ। এবং এটার একটা ন্যারেটিভ, ওনার নাম হচ্ছে জন কেন্ট, যিনি কিনা হচ্ছে ট্রাম্পের একজন হচ্ছে হ্যান্ডপিক। উনি একবার একটা কমেন্ট করছিলেন যে হচ্ছে যে ওয়াশিংটন শুড লিভ দ্য ন্যাটো। এবং ট্রাম্পেরও আসলে বিভিন্ন আহ, বক্তব্যতে আমরা হচ্ছে দেখি যে বা শুনি যে হচ্ছে সে কিন্তু হচ্ছে তার মানে ফ্রাস্ট্রেশনটা আসলে সে এক্সপ্রেস করে ন্যাটো সম্পর্কে। এবং আমরা তো এখন ব্যক্তিগতভাবে যদি ইন্টারন্যাশনাল নিউজ গুলোকে হচ্ছে ফলো করি, তাহলে দেখি যে ফ্রান্স আলাদা, ইতালি, ফ্রান্স তার হচ্ছে গোল্ড একদমই সরায় ফেলছে। ইউএসএ তে যার যার যে পরিমাণ গোল্ড হচ্ছে ছিল, সে নিজে হচ্ছে ওটা তার মূল্যটা দিয়ে সে নিজে আবার ইউরোপিয়ান মার্কেট থেকে হচ্ছে সমপরিমাণ মূল্যে হচ্ছে গোল্ড কিনে নিচ্ছে। ইটালিকে আমরা দেখতেছি যে হচ্ছে সরে আসতেছে। একটা নতুন পোলারাইজেশন আসলে ক্রিয়েট হচ্ছে এখানে। তো
তুরস্ককে এই কারণে হয়তোবা নেটো অন্তর্ভুক্ত থাকার কারণে এখনই হয়তোবা অ্যাটাক করবে না, এবং তুরস্কর যদি হচ্ছে আমরা জিওগ্রাফিক্যালি দেখি যে তুরস্ক তার থেকে হচ্ছে অনেক দূরে। তো রাদার তার একটা সম্ভাবনা আছে, সেটা হচ্ছে যে আসলে আহ, মিশরকে অ্যাটাক করা। নাবিল করিম ভাইয়ের হচ্ছে ব্লগ থেকে হচ্ছে এটা, ওনার যেটা একটা ধারণা দেয় আর কি, যে মিশরকে, কারণ জিওগ্রাফিক্যালি দেখতে গেলে যে তার যে ম্যাপ, সে ম্যাপ অনুযায়ী হচ্ছে আসলে মিশরকে তার নিতে হবে, যেহেতু হচ্ছে এখন সে লেবাননকে নিয়েছে। তো তারপর সিরিয়াও তার হচ্ছে ভিতরে আছে। তো মিশর হচ্ছে আসলে সীমান্তের কাছে তার জন্য একটা বিস্ফোরণ। তো যাদের আসলে এই সামরিক বাহিনী এবং শক্তিকে উপেক্ষা করার কোনো উপায় তাদের নাই, সুতরাং সীমান্তে থাকা হচ্ছে আসলে তার এই বাঘকে আহ, দমন করতেই হবে। আগে সিংহ যদি হচ্ছে তুরস্ককে চিন্তা করা হয় তাকে টার্গেট করার আগে। তো যাই হোক, এখন পর্যন্ত আসলে এতগুলো কথা কেন হচ্ছে বললাম, যে হচ্ছে যে আমরা হাদিসের কথা হচ্ছে বলা আছে, একটা হাদিস যেটা, সেটা হচ্ছে যে আপনার, যে শেষ সময়ে হচ্ছে অনেক ধরনের ফিতনার আম, বা কিয়ামতের আলামত গুলো আসলে একটার পর একটা আসলে দেখা যাবে, এবং অনেক ধরনের ফিতনা হচ্ছে আসলে আমাদেরকে এসে গ্রাস করবে। তো সময়টা এরকমই হয়তো বা যাবে, এরকম ঘটনাগুলো হচ্ছে আসতেই থাকবে। তো আমাদের এখন প্রয়োজনীয় দিক যেটা, সেটা হচ্ছে যে আসলে সঠিক তথ্য হচ্ছে আমরা যেন আমাদের পরিচিত মানুষদেরকে যতটুকু জানাতে পারি, যেন হচ্ছে আসলে উনি জানলো, সেই সাথে উনি অন্যকে হচ্ছে জানালো। উম, এবং ফিতনার এই সময় হচ্ছে আসলে ইমান ধরে রাখা বা হচ্ছে জ্বলন্ত অঙ্গার ধরে রাখা অনেকটা হাতের মুঠোয়, এটা কঠিন হবে। আর অনেকেই হচ্ছে একটা আমরা একটা ভয় পাই যে হচ্ছে যে আসলে আমি যদি ইনফরমেশনটা শেয়ার করি হয়তো বা হচ্ছে আহ, আমার হচ্ছে কন্টেন্টটা ব্লক হয়ে যাবে, একটা সেন্সরশিপের ভিতর হচ্ছে পড়ে যাবে। তো আমার যতটুকু হচ্ছে সম্ভব আমি আমার তথ্য হচ্ছে ধরেন বলে যাব, এটাই আমাদের আহ, মাকসাদ হওয়া উচিত। আপনি অনলাইনে বলেন বা অফলাইনে বলেন, যেভাবে হচ্ছে বলেন, যতভাবে হচ্ছে বলেন, কিন্তু ইনফরমেশনটা আসলে হচ্ছে পাস অন করাটা উচিত। সৎ কাজের প্রতি দ্রুত অগ্রসর হওয়ার নির্দেশ আমাদেরকে হচ্ছে দেওয়া হয়েছে। তো বর্তমান সময়ে আসলে আমরা এমন পরিস্থিতি দেখতে পাচ্ছি যে হচ্ছে যে আসলে হাদিসের সত্যতা গুলো প্রমাণ হয়ে যাচ্ছে, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হচ্ছে আসলে চাওয়া যে হচ্ছে যে আল্লাহ যেন আমাদের সবাইকে এই ফিতনা থেকে হচ্ছে রক্ষা করেন।